হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের মডেল ১৭র সমস্ত প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন কি বলেছে? ২৩.৯৬ ডেসিলিটার সমান কত ডেকালিটার? দেখো, ডেকালিটার হচ্ছে বড় একক, তাই ডেকা থেকে ডেসি হিসেব করে দেখো। লিটার, ডেসি দুঘর, তার মানে ১০০ দিয়ে ভাগ করতে হবে। ১০০ দিয়ে ভাগ করলে কি হবে? তাহলে দশমিক বিন্দু বাম দিকে দুঘর সরে আসবে। তার মানে ২৩ এর আগে, অর্থাৎ ২ এর আগে দশমিক বিন্দু পড়বে। তাহলে ২৩.৯৬ ডেসিলিটার সমান কি হবে? ০.2396 ডেকালিটার। এরপর দেখো, ১ এর ২ কি বলেছে? মান নির্ণয় করতে বলেছে। ০.৬৫ ভাজিতক ০.৫। একে ভগ্নাংশ আকারে করে নাও, তাহলে কি হবে? ০.৬৫ বাই ০.৫। এবার দেখো, লবে দশমিকের পর দুটো অঙ্ক আছে, তাই হরে ১০০ দিলাম, আর হরে দশমিকের পরে একটা অঙ্ক আছে, তাই লবে ১০ দিলাম দশমিক বিন্দু তোলার জন্য। এবার দেখো, ১০ আর ১০০ কাটলে কত হবে? একটা শূন্য কেটে যাবে, তাহলে থাকবে ১০। ৫ আর ৬৫ কাটলে কত হচ্ছে? না ১৩। তাহলে ১৩ কে ১০ দিয়ে ভাগ করলে কত হবে? না 1.3। এরপর দেখো, ১ এর ৩ কি বলেছে? না 1.26%। একে কিসে নিয়ে যেতে হবে? দশমিক ভগ্নাংশে। তাহলে শতকরা চিহ্ন তুলতে গেলে কি করতে হয়? না ১০০ দিয়ে ভাগ করতে হয়। তাহলে ১০০ দিয়ে ভাগ করলে কি হবে? দশমিক বিন্দু দুঘর বাম দিকে সরবে। তাহলে কিন্তু দশমিকের আগে একটা অঙ্ক আছে, তাই বাম দিকে একটা অতিরিক্ত শূন্য দিতে হবে। তাহলে 0.0126। এরপর দেখো, ১ এর ৪। ১ এর ৪ এ কি বলেছে? না ৮১ টাকা লাভ এর বিপরীত রাশি। তাহলে রাশিটাকে বিপরীত করতে হবে। তাহলে রাশিটা এখানে কি? না লাভ। তাহলে লাভের বিপরীত কি হয়? না ক্ষতি। তাহলে ৮১ টাকা লাভ এর বিপরীত রাশি হলো ৮১ টাকা ক্ষতি। এরপর দেখো, ১ এর ৫ কি বলেছে? না একটি মাত্র তল বিশিষ্ট ঘনবস্তু। তাহলে একটি মাত্র তল বিশিষ্ট ঘনবস্তু হলো গোলক। ১ এর ৬ কি বলেছে? সঠিক উত্তর নির্বাচন করো। ১০.৫ মিটার ভাজিতক ৬। তাহলে ১০.৫ মিটারকে ৬ দিয়ে ভাগ করলে কি হবে? না ভগ্নাংশ আকারে নিয়ে নাও। তাহলে ১০.৫/৬। এবার দশমিক তুলতে গিয়ে হরে একটা ১০ আসবে। তাহলে দেখো, ৩ দিয়ে কাটলে কত হচ্ছে? ৬ কে কাটলে ২, আর ১০৫ কে কাটলে ৩৫। এবার দেখো, ৩৫ কে ৫ দিয়ে কাটলে কত হবে? ৭। ১০ কে ৫ দিয়ে কাটলে হবে ২। তাহলে কত? 7/4 মিটার সমান কত হচ্ছে? ১.৩৪ মিটার। অপশন সি ১.৩৪ মিটার। এরপর দেখো, ১ এর ৭ কি বলেছে? না দুটি মৌলিক সংখ্যার গসাগু। মৌলিক সংখ্যার গসাগু হবে ১, অপশন এ। এরপর দেখো, ১ এর ৮ কি বলেছে? -১২ এর চেয়ে ছোট একটি পূর্ণ সংখ্যা। তাহলে দেখো, সংখ্যা রেখায় তোমরা মনে মনে একটু ভাবার চেষ্টা করো। -১২ এর চেয়ে ছোট বলেছে মানে -১২ র বাম দিকে থাকবে। তাহলে -১২ র বাম দিকে কত থাকতে পারে? -১৩, -১৪, -১৫। আর অন্যভাবে যদি তোমরা মনে রাখতে চাও, তাহলে কি হবে? না ১২ র চেয়ে বড় সংখ্যা নেবে, সংখ্যাটা নেবে বড়, কিন্তু চিহ্নটা বিয়োগ হওয়ার জন্য কি হচ্ছে? না সেটা ছোট হয়ে যাবে। তাহলে -১২ র চেয়ে ছোট পূর্ণ সংখ্যা কত হলো? না -১৩। এরপর দেখো, ১ এর ৯ কি বলেছে? একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা অঙ্কন করা যায়? একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়। এরপর দেখো, ১ এর ১০ কি বলেছে? ২ এর সমান আবৃত্ত দশমিক সংখ্যা লেখো। ০.৯ পৌনঃপুনিক মানে কত হচ্ছে? না ৯/৯। তার মানে কত? ১। তাহলে ০.৯ পৌনঃপুনিকের আসন্ন মান কত হয়েছে? ১। তাহলে ২ মানে আমরা কি করতে পারি? না ১ যুক্ত ১। তাহলে প্রথম ১ এটা পূর্ণ সংখ্যা হিসেবে থাকবে, আর পরের ১টা আবৃত্ত দশমিক হিসেবে থাকবে। তাহলে কি হবে তাহলে? ১ যুক্ত ০.৯ পৌনঃপুনিক, তাহলে ১.৯ পৌনঃপুনিক। এরপর দেখো, ২ এর ১ কি করতে বলেছে? সরল করতে বলেছে। সরল
7.8 বিযুক্ত 7.8 গুণিতক 0.2 ভাজিতক 1.2। তাহলে দেখো 0.8কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2 আষ্টে 16, 6 হাতে রইল 1, 2 সাতে 14, 1 15। আর এখানে গুণে দশমিকের পর একটা আর গুণকে দশমিকের পর একটা অঙ্ক আছে। তাহলে গুণফলে দশমিকের পর দুটো অঙ্ক থাকবে। তাহলে কত হচ্ছে? 7.8 মাইনাস 1.56। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 6.24। তাহলে 6.24 ভাজিতক 1.2 তাকে ভগ্নাংশ আকার নিলে কি হবে? 6.24 বাই 1.2। হরের দশমিক তুলতে গেলে লবে 10 দিয়ে গুণ করতে হবে আর লবের দশমিক তুলতে গেলে হরে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 আর 100 কাটলে একটা শূন্য কাটবে, নিচে 10 থাকবে। আর 12 দিয়ে 624কে কাটলে দেখো 12 5 60, 2 12 দুগুণে এখানে 4 ছিল তাহলে 12 দুগুণে 24। তাহলে 52/10 সমান 5.2। 2 দেখো তোমরা দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা প্রস্তুতির শেষ পর্বে পৌঁছে গেছো। অঙ্কটা এর আগে মডেলে আছে। তোমরা আশা করি এটা প্র্যাকটিস করছো, কেন এটা খুব ভালো অঙ্ক। তাহলে এই অঙ্কটি আছে মডেল 13 2-3 দাগে। তাই কেউ যদি এর আগে না করে থাকো তোমরা মডেল 13 ভিডিওটা একটু দেখে নিও। এরপর দেখো 2-3 সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে কি আছে? 7.028 2 এবং 8 এর মাথায় পৌনঃপুনিক। তাহলে 7 যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে 7 প্লাস দশমিকের পরে 3টে অঙ্ক আছে, তার নিরাভরণ রূপ নিলে কত হবে? 28। আর অনাবৃত অংশ ছিল 0, তাহলে 28 বিযুক্ত 0 বাই কি হচ্ছে? দুটো আবৃত দশমিক ছিল তাই তার জন্য দুটো নয়, আর একটা অনাবৃত অংশ আছে তার জন্য একটা 0। তাহলে কি হচ্ছে? না 28/990 2 দিয়ে কাটলে কত হবে? 14। আর 990কে 2 দিয়ে কাটলে 2 4 8, 1 2 9 18, 1 2 5 10। তাহলে 1 7 পূর্ণ 14/495। এরপর দেখো 3 এর 1 কি বলছে? তোমার কাছে 150 টাকা আছে, ওই টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলে। এই অঙ্কটিও গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে দেখো খাতা কিনতে খরচ হয়েছে কত? না ওই টাকার 0.3 অংশ সমান কত? তাহলে 3 এর 10 গুণিতক 150 টাকা। তাহলে 10 এর সঙ্গে 150 কাটলে থাকবে কত? 15। 15 3 45 টাকা। এরপর দেখো গল্পের বই কিনতে খরচ হয়েছে কত? না ওই টাকার 0.4 অংশ সমান কত? 4 এর 10 গুণিতক 150 কাটলে কি হবে? 10 এর একটা শূন্যর সঙ্গে 150 শূন্য কাটলো, তাহলে কত হলো? না 15। আর 15 4 কত হলো? 60। তাহলে খাতা এবং গল্পের বই কিনতে মোট খরচ কত হয়েছে? না 45 যুক্ত 60 টাকা সমান 105 টাকা। আর আমার কাছে ছিল কত? না 150 টাকা। তাহলে 150 বিযুক্ত 105 সমান কত হলো? না 45 টাকা। তাহলে এখন আমার কাছে আছে 45 টাকা। এরপর দেখো 3 এর 2 এই অঙ্কটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। 3 এর 2 এ কি বলেছে? অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। তাহলে অনিলবাবু মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেয়। অর্থাৎ কি? না 22 টাকা বাড়ি ভাড়া দিলে সে রোজগার করে কত? না 100 টাকা। তাহলে 1 টাকা বাড়ি ভাড়া দিলে মাসিক আয় কত হবে? না 100/22। আর 1870 টাকা বাড়ি ভাড়া দিলে তার রোজগার কত? না 100/22 গুণিতক 1870। এবার দেখো 11 দিয়ে কাটলে কত হবে? 11 দুগুণে 22, 11 একে 11, এখানে থাকলো 7 আর এখানে 7, তাহলে 11 এর 7 77 আর একটা 0। এবার 2 দিয়ে 170 কে কাটলে কত হবে? 2 আষ্টে 16, 2 পাঁচে 10। তাহলে 85 গুণিতক 100 সমান 8500 টাকা। তাহলে অনিল বাবুর মাসিক আয় কত? 8,500 টাকা। অনিল বাবুর মাসিক আয় 8,500 টাকা। 3 এর 3 অঙ্কটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। অঙ্কটি মডেল 14 র 6 এর 2 এর দাগে আছে। তাই তোমরা মডেল 14 র ভিডিওটা দেখে নিও। 3 এর 4 এটা মডেল 13 র 3 এর 4 এর দাগে আছে। তোমরা ওখান থেকে অঙ্কটা অবশ্যই দেখে নাও। আর 3 এর 5 এটাও মডেল 13 তে আছে, 3 এর 3 এর দাগে।
তার মানে মডেল 13 ভিডিওটা তোমরা যদি এখনো না দেখে থাকো ভালো করে একটু দেখে নিও। 3 6 কি বলছে? যে জ্যামিতিক চিত্রটা দেওয়া আছে এর পরিসীমা বের করতে হবে। তাহলে পরিসীমা মানে কি? পরিসীমা মানে যেকোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে যেকোনো একটা নির্দিষ্ট দিকে সম্পূর্ণ পথ অতিক্রম করা। তাহলে এখানে দেখো, প্রথমে আমরা যদি এটাকে নেই তাহলে এটা আছে কত? 4 যুক্ত 16 যুক্ত 4 যুক্ত 6 যুক্ত 10 যুক্ত 4 যুক্ত 10 যুক্ত 6। তাহলে এইগুলো যোগ করলে কত হচ্ছে? না 60 সেমি। তাহলে জ্যামিতিক চিত্রটির পরিসীমা কত? 60 সেমি। এরপর দেখো 4 এর 1, তাহলে সেখানে কি বলছে? সংখ্যা রেখার সাহায্যে যোগ করো। এর আগে বলেছি যে সংখ্যা রেখা করতে গেলে তোমরা স্কেলের সেন্টিমিটার সাইডের হাফ সেন্টিমিটার অর্থাৎ 1 সেন্টিমিটারের ঘরের অর্ধেক মাপ নিয়ে একটা সরলরেখার উপর অংশাঙ্কন করবে। দিয়ে কি করবে? যেকোনো একটা জায়গায় মোটামুটি মাঝামাঝি জায়গায় শূন্য লিখবে। ডান দিকে 1, 2, 3, 4 করে লিখে যাবে। বাম দিকে -1, -2 এরকম করে লিখবে। তাহলে এই যোগ অঙ্কের প্রথমে কত আছে? না +7, অর্থাৎ 0 থেকে 7 ঘর ডান দিকে যেতে হবে। তাহলে 0 থেকে 7 ঘর ডান দিকে গেলাম। এরপর বলেছে +-9, অর্থাৎ এই 7 থেকে শুরু করে আমাকে তাহলে বাম দিকে 9 ঘর আসতে হবে। বাম দিকে 9 ঘর এলে আমরা কোথায় এসেছি? না -2 তে। তাহলে আমরা শুরু করেছিলাম কোথায়? 0 তে আর শেষ করলাম কোথায়? -2 তে। তাহলে যোগফলের মান কত হবে? না -2। তাহলে অতএব +7 +-9 =-2। এরপর দেখো 4 এর 2, তাহলে কি হয়েছে? না সরল করতে বলেছে। +5 প্লাস -7 এর বিপরীত সংখ্যা -5। তাহলে দেখো +5 রইল, -7 এর বিপরীত মানে কত? +7। এবার দেখো এখানে মাইনাস ছিল, আমরা প্লাস করলাম। সঙ্গে, সঙ্গে কি হবে? না ভেতরে যে সংখ্যাটা ছিল তার বিপরীত অর্থাৎ -5 এর বিপরীত সংখ্যা। তাহলে -5 এর বিপরীত সংখ্যা কত? +5। তাহলে এখানে ছিল 5 +7 +5, তাহলে 5 আর 7 যোগ করলে কত? 12, 12 আর 5 যোগ করলে কত হচ্ছে? 17। এরপর দেখো আমাদের কি করতে বলছে? 4 এর 3, 4 এর 3 এ কি বলেছে? ফাঁকা ঘরে গ্রেটার দেন লেস দেন অথবা সমান চিহ্ন দিতে হবে। দেখো বাম পক্ষে কি আছে? +13 এবং +8, তার মানে +13 -8, তাহলে 13 থেকে 8 বাদ গেলে কত হচ্ছে? 5 এবং বড়টার চিহ্ন যেহেতু প্লাস তাই 5 এর আগে প্লাস চিহ্ন। এরপর দেখো ডান পক্ষ, ডান পক্ষে কি আছে? +3 -2, তাহলে দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে একই চিহ্ন, তাহলে একই চিহ্নে প্লাস চিহ্ন হবে। তাহলে 3 + 2 সমান কত হয়েছে? 5। তাহলে বাম পক্ষেরও মান যা হয়েছে ডান পক্ষেরও মান তাই হয়েছে। তাহলে আমরা এখানে যে চিহ্নটা বসবে সেটা হচ্ছে কি? সমতার চিহ্ন বসবে। অর্থাৎ গ্রেটার দেন বা লেস দেন নয়, সমতার চিহ্ন বসবে। এরপর দেখো 4 এর 4, 4 এর 4 এ কি বলছে? যোগের সংযোগ নিয়ম যাচাই করো। দেখো আমি এখানে সংখ্যা রেখার সাহায্যে করেছি, কিন্তু সংখ্যা রেখা যদি না বলা থাকে তাহলে এমনি যেভাবে করা উচিত সেভাবে করবে। এমনি যেভাবে করা উচিত মানে সংযোগ নিয়মে প্রথমে কি করবে? প্রথম দুটো অঙ্ককে যোগ করবে, তারপরে যেটা থাকবে তারপরে সেটা। আর দ্বিতীয় ক্ষেত্রে কি করবে? প্রথমটা পড়ে থাকবে, দ্বিতীয় এবং তৃতীয়টাকে যোগ করবে, তারপরে তার সঙ্গে প্রথমটা যোগ করবে। তাহলে যদি সমান হয় তাহলে আমরা বলব সংযোগ নিয়ম সিদ্ধ হচ্ছে। এখানে দেখো তাহলে এখানে +5 আছে, তাহলে ডান দিকে প্রথমে 5 ঘর যাব, তারপর কি বলছে? -12, তাহলে -12 মানে 5 থেকে 12 ঘর বাম দিকে আসবো। এরপরে কি বলছে দেখো? +10, তাহলে 5 থেকে 12 ঘর বাম দিকে এলে কোথায় আসবে? না -7, তাহলে -7 থেকে +10 বলেছে, তার মানে ডান দিকে 10 ঘর যাব। 10 ঘর গেলে কোথায় পৌঁছালাম? 3 এ। তাহলে আমরা শুরু করেছিলাম কোথায়? 0 তে আর শেষ করলাম কোথায়? না 3 এ। তার মানে এই পুরো প্রক্রিয়াটার মান কত হবে? না +3। এরপর দেখো দ্বিতীয়টায় কি হবে তাহলে? +5 টা থাকবে, প্রথমে -12, তাহলে 0 থেকে বাম দিকে 12 ঘর আসবো। এরপরে কি করব? না দেখো
+10 আছে, অর্থাৎ -12 থেকে ডান দিকে 10 ঘর যাব। ডান দিকে 10 ঘর গেলে কোথায় পৌঁছাবো? না -2 তে পৌঁছাবো। এরপর দেখো বলছে তাহলে তারপরে +5 নেব। তাহলে -2 থেকে +5 অর্থাৎ ডান দিকে 5 ঘর যাব। গেলে কোথায় পৌঁছাচ্ছি? না 3 এ। তাহলে সমগ্র প্রক্রিয়াটির নিট ফল কত হলো? না +3। তাহলে প্রথম ক্ষেত্রেও হয়েছে +3, দ্বিতীয় ক্ষেত্রে হলো +3। তাহলে আমরা বলতে পারি যোগের সংযোগ নিয়ম সিদ্ধ হয়েছে। 4 এর 5 কি বলেছে? 2 এর 7 কে আবৃত্ত দশমিক সংখ্যায় প্রকাশ করতে হবে। তার মানে 2 কে 7 দিয়ে ভাগ করব। 2 কে 7 দিয়ে ভাগ করা যাবে না। তাই দশমিক বিন্দু দিয়ে 0 নিলাম। 7 দুগুণে 14, অবশেষ নামলো 6। দশমিকের জন্য এই ধাপে পাবো 0। তাহলে 7 8 56, 4 একই যুক্তিতে এখানে 0 পেলাম। 7 5 35, 5 নামলো 50, 7 7 49, 1 নামলো 10, 7 1 7, 3 30, 7 4 28, 2 দেখো এবারে শুরু করেছিলাম 2 দিয়ে, এখানেও 2 চলে এসছে। তাহলে আমি আর একটা স্টেপ এগোবো। 7 দুগুণে 14, 6। তাহলে দেখো 2 এ শুরু হয়েছিল, 2 এ শেষ হয়েছে। তার মানে আর আমি এগোবো না। তাহলে এরপর থেকে একইভাবে এগুলো চলে আসবে। তাহলে 2 এর 7 সমান কত হলো? 0.285714 ... তাহলে দেখো এখানে শুরু হয়েছে 2 এ, শেষ হলো 4 এ। তারপর থেকে আবার পুরোটা রিপিট হবে। তাই 2 এর মাথায় পৌনঃপুনিক এবং 4 এর মাথায় পৌনঃপুনিক দেবো। মাঝের অঙ্কগুলোর মাথায় পৌনঃপুনিক দিলাম না। কিন্তু এরা যেহেতু 2 আর 4 এর মাঝে আছে, তাই এদের প্রত্যেকের মাথায় পৌনঃপুনিক আছে। তার মানে 2 এর 7 সমান কি হলো? 0.285714। 4 এর মাথায় পৌনঃপুনিক এবং 2 এর মাথায় পৌনঃপুনিক। এরপর দেখো 4 এর 6 কি বলছে? 1.2 এর 5 কে শতকরায় প্রকাশ করো। তাহলে আগে এটাকে কি করতে হবে? মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে 5 গুণিতক 1 যুক্ত 2। তাহলে 5 গুণিতক 1 করলে কত হবে? 5, 5 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 7, 7 এর 5। এবার একে শতকরায় নিয়ে যাবো মানে 100 দিয়ে গুণ করব। তাহলে 5 আর 100 গুণ করলে কাটাকাটি করলে কত হবে? না 20। 20 7 140। তাহলে 1.2 এর 5 সমান কত হচ্ছে? না 140%। এরপর দেখো 5 এর 1, 5 এর 1 এ কি বলেছে? একটি ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজমের তল সংখ্যা ও শীর্ষবিন্দুর সংখ্যা। তাহলে ভূমিটা কি বলছে? ত্রিভুজ। আর কি? না প্রিজম। তাহলে তল সংখ্যা কত হবে? না এখানে ভূমির বাহু সংখ্যা কত? 3। তাহলে তল সংখ্যা কত? না বাহু প্লাস 2। তাহলে 3 যুক্ত 2 সমান 5। আর শীর্ষবিন্দুর সংখ্যা কত হবে? না বাহু গুণিতক 2 সমান 6। এবার দেখো 5 এর 2 কি বলছে? একটি সমতল ও একটি বক্রতল বিশিষ্ট দুটি ঘনবস্তুর নাম। তাহলে একটি সমতল ও একটি বক্রতল বিশিষ্ট দুটি ঘনবস্তুর নাম কি হবে? না আইসক্রিমের কোণ এবং ছেলা পেন্সিলের, অর্থাৎ তোমরা যে পেন্সিল ব্যবহার করো তার অগ্রভাগটাকে কাটারের সাহায্যে কেটে দিলে যেটা হবে সেই ছেলা পেন্সিলের অগ্রভাগ। এরপর দেখো 5 এর 3 কি বলেছে? সমবিন্দু সরলরেখা। তাহলে কি বলেছে? সমবিন্দু সরলরেখা। তাহলে যে সমস্ত সরলরেখাগুলো একটা বিন্দু দিয়ে যাবে। তাহলে 3 বা তার বেশি সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে গেলে সেই সরলরেখাগুলোকে আমরা সমবিন্দু সরলরেখা বলবো। তাহলে চিত্রে দেখো এ এ ড্যাশড, বি বি ড্যাশড, সি সি ড্যাশ, ডি ডি ড্যাশড এরকম আরো অনেক নিতে পারি। এরা হলো সমবিন্দু সরলরেখা। এরপর দেখো বলেছে সমরেখ বিন্দু। সমরেখ বিন্দু তাহলে কি? না বিন্দু কিরকম? না সমরেখ অর্থাৎ একই রেখায় থাকবে। তাহলে একটি সরল রেখার উপর অসংখ্য বিন্দু থাকলে বিন্দুগুলোকে সমরেখ বিন্দু বলবো। এক্ষেত্রে চিত্রে দেখো এ বি সি ডি ই এফ এরা একই রেখার উপর আছে, তাই এক্ষেত্রে এ বি সি ডি ই এফ হলো সমরেখ বিন্দু। 5 এর 5 কি বলেছে? দেখো দুটি সরলরেখা দুটি বিন্দুতে ছেদ করলে, সরলরেখা কখনো দুটো বিন্দুতে ছেদ করবে না। তাই আমার মনে হয় এক্ষেত্রে বক্ররেখা হওয়া উচিত। তাহলে বক্ররেখাগুলো আবার দুটো বিন্দুতে ছেদ করবে এমন কোনো কথা নেই। বক্ররেখাগুলো অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারে। তাই তাদের সাধারণ বিন্দুর সংখ্যা হবে অসংখ্য। এরপর দেখো এখানে আমরা এইভাবে একটা ছবি এঁকে নিতে পারি। এইভাবে বক্ররেখা আর এপাশ থেকে এরকম একটা নিয়ে নিতে পারো। তাহলে এখানে দেখো 1 টা 2 টো 3 টে 4 টে 5 টা এরকম অসংখ্য বিন্দুতে তারা ছেদ করতে পারে।
তাহলে সেই জন্য বলতে পারি দুটি বক্ররেখা দুটি বিন্দুতেও এটাও হওয়া উচিত নয়। পরস্পরকে ছেদ করলে তাদের সাধারণ বিন্দুর সংখ্যা হবে অসংখ্য। এরপর দেখো ৫ এর ৬ কি বলছে? AB ৩, BC ৭, AC ৪। তাহলে ৩ যুক্ত ৪ সমান ৭। তাহলে আমরা কি বলতে পারি? ABC একই সরলরেখায় অবস্থিত হবে। কেন? দুটো ছোট বাহুর যোগফল বড় বাহুর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এবার দেখো AB প্লাস AC সমান কত হয়েছে? না ৩ যুক্ত ৪। তাহলে এটা কোথায় আছে? না মাঝখানে আছে। তাহলে A বিন্দুটি B এবং C এর মাঝে অবস্থিত হবে। এরপর দেখো ৫ এর ৮, ৫ এর ৮ এ কি বলেছে? ৫ এর ৭ কি বলছে দেখো? চতুস্তলকের তল সংখ্যা। চতুস্তলক এক বিশেষ আকারের পিরামিড, যার ভূমিটা হচ্ছে ত্রিভুজাকার। চতুস্তলককে তোমরা একটু ভেঙে নাও। চতুঃ যুক্ত তল বা স্থলক। তাহলে তার মানে কি? ৪ টে তল। তাহলে তল সংখ্যা কত? ৪ টি। আর এবার দেখো এটি পিরামিড, যার ভূমি কি? না ত্রিভুজ। সুতরাং ধার সংখ্যা কত হবে? না ৩ গুণিতক ২ সমান ৬ টি। এরপর দেখো শীর্ষবিন্দু কি হবে? না শীর্ষবিন্দু হবে বাহুর সংখ্যার সঙ্গে ১ বেশি। তাহলে ৩ যুক্ত ১ সমান ৪ টি। এরপর দেখো ৫ এর ৮ কি বলেছে? PQ এবং RS দুটি পরস্পর ছেদী সরলরেখা অঙ্কন করো, যা O বিন্দুতে ছেদ করছে। এটা তোমরা নিজেরা করতে পারবে, এটা কোনো অসুবিধা নেই। একটা সরলরেখা টানবে আর অন্য পাশ দিয়ে আরেকটা সরলরেখা স্কেলের সাহায্যে টানবে। তারা যে বিন্দুতে ছেদ করবে তাকে O নাম দেবে। আর যেকোনো একটা সরলরেখাকে PQ দেবে আর যেকোনো অন্য সরলরেখাটাকে RS নাম দেবে।